হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু অ্যানিমে আনলকড এবং আজ আমরা এক্সপ্লেইন করব ড্যান্ডাড্যান সিজন 2 এর এপিসোড নাম্বার 8 আর ওভারঅল এপিসোড 20। আর যদি এখনো আগের এপিসোডগুলোই না দেখে থাকেন তাহলে ডেসক্রিপশন থেকে প্লেলিস্টের লিংক পেয়ে যাবেন। আর এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওকে লাইক করে শেয়ার করে দিন আর কমেন্টে জানাতে ভুলবেন না ভিডিওটি কেমন লাগলো। তো চলুন আর কথা না বাড়াই আর শুরু করে দিই আজকের এই এপিসোডটি, যার নাম ইউ ক্যান ডু ইট ওকারুন। বন্ধুরা, গতবার আমরা দেখেছিলাম ওকারুনের শক্তিশালী হওয়ার ইচ্ছার কথা জানতে পেরে টার্বো গ্র্যানি নিজেই তাকে ট্রেনিং দেওয়ার প্রস্তাব দেয় এবং রাতে তাকে স্কুলে নিয়ে যায়। আয়রাও গোপনে তাদের অনুসরণ করে এবং যখন জানতে পারে তারা কি করতে এখানে এসেছে তখন সেও শক্তিশালী হওয়ার ইচ্ছা প্রকাশ করে। যার পর তারা একটি মিউজিক রুমে প্রবেশ করে যেখানে টার্বো গ্র্যানি পিয়ানো বাজিয়ে বোঝাতে থাকে কিভাবে ইভিল আইয়ের কমব্যাট রিদম বা কমব্যাটের তাল ওকারুনের তুলনায় অনেক বেশি শক্তিশালী। তবে বোঝানোর এক পর্যায়ে সে অর্কেস্ট্রা ইয়োকাইয়ের একটি দলকে সামন করে যারা টার্বো গ্র্যানির বাজানো বাজে সুর শুনে রেগে যায়। যখন মিউজিশিয়ানরা এসে জানতে চায় পিয়ানো থেকে বাজানো বাজে সেই শব্দের জন্য কে দায়ী, তখন আয়রা ওকারুনকে বলে এখান থেকে বেরিয়ে যাওয়াই ভালো হবে যেহেতু তারা সেই শব্দ তোলেনি, যার সাথে ওকারুনও রাজি হয়। কিন্তু টার্বো গ্র্যানি উল্টো তাদের উপরই দোষ চাপিয়ে দেয়। এতে মিউজিশিয়ানরা অদ্ভুত একটি আক্রমণ চালালে ওকারুন আর আয়রা বাধ্য হয়ে ইয়োকাই রূপ ধারণ করে। ওকারুন সামনে দৌড়ে গিয়ে মিউজিশিয়ানদের মুখোমুখি হতে গেলে সেই ইয়োকাইরা ফিজিক্যাল মিউজিক্যাল নোট ছুড়ে দেয় আর ওকারুন যখন একটি হাত দিয়ে টাচ করে সেটি থেকে চেইন রিঅ্যাকশনে অনেকগুলো মিউজিক্যাল নোট একসাথে বিস্ফোরিত হয়ে যায়, যার ফলে ওকারুনের হাতে মারাত্মক আঘাত লাগে। তখন টার্বো গ্র্যানি তাকে বোঝায় যে এই নোটগুলো আসলে বিভিন্ন ধরনের বোমা, তাই এগুলো থেকে সাবধানে থাকতে হবে, বিশেষ করে রেস্ট নোট থেকে, যা তাকে সত্যি রেস্ট ইন পিস করে দিতে পারে, অর্থাৎ মেরে ফেলতে পারে। এটা শুনে আয়রা ভাবে এতগুলো নোটের এই বুলেটের হেলের মধ্যে দিয়ে বাঁচাটা আদৌ সম্ভব কিনা। তখনই পিয়ানিস্ট ইয়োকাই তার আক্রমণ চালায় সিম্ফনি নাম্বার 6 প্যাস্টোরাল, আমি কি ঠিক বললাম কিনা জানি না, যা ওকারুন টার্বো গ্র্যানি এবং আয়রাকে এক অদ্ভুত ধানের ক্ষেতে টেলিপোর্ট করে নেয় যা মিউজিশিয়ানরা তৈরি করেছিল। এরপর যখন তারা শত শত বিস্ফোরক মিউজিক নোট ছুড়ে দেয়, আয়রা আর ওকারুন সেগুলো এড়িয়ে গিয়ে মিউজিশিয়ানদের দিকে দৌড়ে এগোতে থাকে। কিন্তু আয়রা উল্লেখ করে যে ধানের ক্ষেতের আঠালো কাদায় তার পা বারবার আটকে যাচ্ছিল, ফলে সে ঠিকভাবে দৌড়াতে পারছিল না। এরপর মিউজিশিয়ানরা কিছু এলোমেলো কথা বলে আর আক্রমণের শক্তি আরো বাড়িয়ে দেয় এবং লাগাতার বিস্ফোরক নোট বর্ষণ করতেই থাকে। এই বিশৃঙ্খলার মধ্য দিয়ে ছুটতে ছুটতে ওকারুন বিস্ময়ে দেখে যে আয়রা কত দক্ষতার সাথে সকল আক্রমণ এড়িয়ে যাচ্ছে। তখন টার্বো গ্র্যানি তাকে ধমক দিয়ে মনোযোগ দিতে বলে এবং তাকেও আয়রার মতোই সেগুলো এড়িয়ে যেতে বলে। ঠিক তখনই একটি নোট ওকারুনকে আঘাত করে এবং তার কণ্ঠস্বর অদ্ভুতভাবেই চিকন হয়ে যায়। আয়রা তার চুল দিয়ে মিউজিশিয়ানদের আক্রমণ করতে চায়, কিন্তু তারা যেহেতু আকাশে ভাসছিল এবং চারপাশে শত শত বিস্ফোরক নোট ঘুরছিল, সে তাদের কাছে পৌঁছাতে পারছিল না। এরপর হঠাৎ একটি রেস্ট নোট ওকারুনকে আঘাত করলে ওকারুন সেখানেই জমে যায় যেন সে প্যারালাইজ হয়ে গেছে, যার জন্য টার্বো গ্র্যানি তাকে সতর্ক না থাকার জন্য তার উপর রাগারাগি করে। কিন্তু সেই সময় টার্বো গ্র্যানির উপরও একটা রেস্ট নোট এসে পড়ে এবং সেও সেখানে প্যারালাইজ হয়ে যায়, যার পর প্রবল পরিমাণে বিস্ফোরক নোট তাদের দিকে ছুড়ে দেওয়া হয়, যার আঘাতে ওকারুন তার মানব রূপে আবারও ফিরে আসতে বাধ্য হয়। আয়রা উদ্বিগ্ন হয়ে পিছনে তাকায়, কিন্তু ক্রমাগত নতুন আক্রমণ এড়াতে ব্যস্ত থাকাতে সে ওকারুনের সাহায্যে আসতে পারে না। এদিকে নিজের খারাপ পারফরমেন্সে ওকারুন ভীষণ হতাশ হয়ে পড়ে এবং নিজের দক্ষতায় সন্দেহ করতে থাকে। বিশেষ করে আয়রার সঙ্গে তুলনা করলে সেটা আরো স্পষ্ট হয়। সে চিন্তা করে এত শক্তিশালী শত্রুদের সাথে লড়াই করে সে ভেবেছিল হয়তো সে অনেক শক্তিশালী হয়ে উঠেছে, কিন্তু এখন তার মনে হচ্ছে তার কোনো উন্নতি হয়নি। তখন টার্বো গ্র্যানি তাকে দুঃখ করার জন্য আবারও ধমক দেয় এবং তাকে মনোযোগ দিতে বলে। তার সাথে সে এই ব্যাপারেও সতর্ক করে দেয় যে লড়াই দীর্ঘ হলে বেশিক্ষণ আয়রা এভাবে আক্রমণগুলো ডজ করতে পারবে না, কারণ সে একসময় ঠিকই হাঁপিয়ে যাবে। টার্বো গ্র্যানি ওকারুনকে তার পরিচিত কোনো রিদম বা তাল ধরে লড়াইয়ে নামতে বলে যাতে আক্রমণগুলো সহজেই এড়ানো যায়। কিন্তু সমস্যা হলো ওকারুন গান শোনে না, তাই সে কোনো সুরও জানে না। তবে হঠাৎ করেই তার জিজির এক্সোরসিজমের সময়কার হায়াশিদের বাজানো হান্টিং সোল গানের কথা মনে পড়ে যায়। সাথে তার এও মনে পড়ে যে গানটা তার এতটাই ভালো লেগেছিল যে সে নিজের অজান্তেই একটা রিদম ধরে ফেলেছিল। গানটা কিন্তু আমারও অনেক ভালো লেগেছিল। আপনাদের কেমন লেগেছিল কমেন্টে অবশ্যই জানাবেন। যাই হোক, এদিকে মিউজিশিয়ানদের কাছে পৌঁছানোর লড়াইয়ে আয়রা এক পর্যায়ে লাফ দেওয়ার পর বারবার বিস্ফোরণে আলগা হয়ে যাওয়া মাটিতে পা ডুবিয়ে ফেলে এবং সেখানেই আটকে যায়, যার পর মিউজিশিয়ানরা তাকে শেষ করে দেওয়ার জন্য প্রচন্ড পরিমাণে বিস্ফোরক মিউজিক্যাল নোট দিয়ে আক্রমণ চালায়। তবে ঠিক সেই সময় ওকারুন হায়াশিদের গানের বিটের রিদম ধরে আয়রাকে বাঁচায় এবং সকল আক্রমণ এড়িয়ে যায়। এতে টার্বো গ্র্যানিও তার প্রতি অনেক সন্তুষ্ট হয় এবং তার প্রশংসা করে, যার পর ওকারুনের সহায়তায় আয়রা মিউজিশিয়ানদের কাছে পৌঁছে
পৌঁছে যায়। আর ওকারুনের রিদমে যখন মিউজিশিয়ানরা বিরক্তি প্রকাশ করে, আয়রা তার চুল এক্সটেন্ড করে সেই মিউজিক গ্রুপের কন্ডাক্টরকে টেনে নিচে নামিয়ে আনে এবং এক জোরালো কিক মেরে তাকে মুহূর্তের মধ্যেই শেষ করে দেয়, যার ফলে তার ইয়োকাই শরীর আবারও আগের সেই পোর্ট্রেট রূপে ফিরে আসে। আর যদি কেউ কনফিউজ হয়ে পড়েন যে এখানে কন্ডাক্টর আবার কি, একটা অর্কেস্ট্রা গ্রুপের লিডার অর্থাৎ কাঠি হাতে যেই লোকটা দাঁড়িয়ে থাকে মিস্টার বিনের মতো, সেই হলো মিউজিক কন্ডাক্টর। আর আমি এটা কিভাবে জানলাম? গুগল সার্চ করে। টার্বো গ্র্যানি আয়রাকে বাকি মিউজিশিয়ানদের শেষ করে দিতে বলে, কিন্তু তারা একে অপরের কথায় তেমন কোঅপারেটিভ না হওয়াতে আয়রা টার্বো গ্র্যানিকে বলে তাকে যেন সে অর্ডার না দেয়, যার ফলে তাদের মধ্যে আবারও একটা ছোট্ট ঝগড়া শুরু হয়। এদিকে কন্ডাক্টরের পরাজয়ের প্রতিক্রিয়ায় মিউজিশিয়ানরা আবারও আক্রমণ শুরু করে, যার পর ওকারুন আর আয়রা তাদের দিকে দৌড়ে যায় এবং মিউজিক নোটগুলো নিয়ে ঠাট্টা করতে থাকে, কারণ এগুলো আর তাদেরকে কাবু করতে পারবে না। কিন্তু পিয়ানিস্ট রেগে গিয়ে যুদ্ধক্ষেত্রকে হঠাৎ করেই একটা অপেরা রুমে পরিবর্তন করে ফেলে। বন্ধুরা, যদি ভিডিওটা এখন পর্যন্ত ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওকে লাইক করে শেয়ার করে দিন। চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দিন, যাতে নতুন কোনো ভিডিওই মিস না করেন, কারণ এরকম অনেক অ্যানিমে এক্সপ্লেনেশন আমাদের চ্যানেলে আপনারা পেতে চলেছেন। আর কমেন্টে অবশ্যই জানাবেন ভিডিওটি কেমন লাগছে। যাই হোক, ভিডিওতে ফেরা যাক। অপেরা রুমে পিয়ানিস্ট শপথ নেয় যে সে তাদের মেরে ফেলবে এবং তার আক্রমণ চালায় সিম্ফনি নাম্বার 9 কোরাস এনসেম্বল। এর ফলে মাটির ভেতর থেকে 4টি বিশালাকার দৈত্য বেরিয়ে আসে এবং অপেরা গান গেয়ে হাজার হাজার কোরাস সদস্য নিজেদের মুখ থেকে বের করতে থাকে। ওকারুন আর আয়রা যখন কোরাস সদস্যদের প্রতিহত করার চেষ্টা করছিল, টার্বো গ্র্যানি তাদের বোঝায় যে এরা সবই ইলিউশন, আর তাদের এই ইলিউশনের পরিবর্তে আসল মিউজিশিয়ানদের টার্গেট করতে হবে। টার্বো গ্র্যানি যখন দেখিয়ে দেয় যে মিউজিশিয়ানরা আসলে ওই বিশাল দৈত্যদের পেছনে মঞ্চে আছে, তখনই প্রচন্ড সংখ্যক কোরাস সদস্য তাদের ঘিরে ফেলে। শত্রুর বিশাল ভিড়ে চাপা পড়ার আগ মুহূর্তে আয়রা ওকারুনের হাত ধরে এবং তার অ্যাক্রোবেটিক সিল্কির চুল দৈত্যের মাথায় পেঁচিয়ে নিজেকে, ওকারুনকে এবং টার্বো গ্র্যানিকে টেনে সেই সোয়ার্মের বাইরে নিয়ে এসে জায়েন্টের মাথায় এসে দাঁড়ায়। এরপর বাকি জায়েন্টরা একসঙ্গে আক্রমণ চালায়, যা ভুলবশত তাদের দাঁড়িয়ে থাকা সেই জায়েন্টটাকেই আঘাত করে, যা থেকে ওকারুনরা অল্পের জন্যই বেঁচে যায়। আর আকাশে ভেসে থাকা অবস্থাতেই আয়রা ওকারুনকে লাথি মেরে মিউজিশিয়ানদের দিকে ছুড়ে দেয় এবং বলে সে যেন মিউজিশিয়ানদের শেষ করে এবং জায়েন্ট আর কোরাস সদস্যদের আয়রা নিজে সামলানোর দায়িত্ব নেয়। কিন্তু আয়রা জায়েন্টের পরের আঘাতেই ধরা পড়ে যায়। তখন সে মোমোদের বাড়িতে কাটানো সবার সাথে স্মৃতি থেকে পাওয়া অনুপ্রেরণায় জ্ঞান হারানো থেকে নিজেকে সামলে নেয়, যার পর আয়রা রিকভার করে এবং তার অ্যাক্রোব্যাটিক সিল্কির চুল ব্যবহার করে চারপাশে দোল খেতে থাকে, জায়েন্টদের একে অপরকে আঘাত করতে বাধ্য করে এবং শেষে চুল দিয়ে এক জায়েন্টের মাথা পুরো পেঁচিয়ে তাকে টেনে নিচে ফেলে দেয় এবং নিজের শরীর ঘুরিয়ে এনে শেষ দাঁড়িয়ে থাকা জায়েন্টটিকেও জোরালো কিক মেরে পরাজিত করে। কিন্তু যেহেতু ওরা সবাই ইলুশন ছিল, প্রথম জায়েন্টটি মাটিতে পড়ে থাকা অবস্থাতেও গান গেয়েই যাচ্ছিল। এদিকে ওকারুন বিশাল কোরাস বাহিনীর সাথে লড়ে এবং বিস্ফোরক মিউজিক নোটের বর্ষণ এড়িয়ে মিউজিশিয়ানদের দিকে এগোতে থাকে। টার্বো গ্র্যানি তাকে দ্রুত আক্রমণটি শেষ করতে বলে, কারণ তা না হলে কোরাসের বাহিনী তাকে আবারও ঘিরে ফেলবে। এরপর 5 জন মিউজিশিয়ান দেখে ওকারুন ভাবে সে তো মাত্র 2 বার ফুল থ্রটল ব্যবহার করতে পারে, তাই একজনের জন্য এক ব্লাস্ট যথেষ্ট হবে না, আর চিন্তা করতে থাকে সবাইকে সে কিভাবে হারাবে। ঠিক তখনই ওকারুন মনে করতে পারে টার্বো গ্র্যানি তাকে বলেছিল যে টার্বো গ্র্যানির গতি এক বিটে 5টি অ্যাকশন হিট করতে পারে, আর এটাই সে ওকারুনকে শিখাতে চাইছিল। যা বুঝতে পেরে ওকারুন মিউজিশিয়ানদের দিকে ঝাঁপিয়ে পড়ে এবং একের পর এক হেডবাট দিয়ে সবাইকে আঘাত করে ফেলে দেয়। এতে মিউজিশিয়ানরা পরাজিত হয়ে আগের পুরনো পোর্ট্রেটে ফিরে যায়। আর এখানে আয়রা খুব অল্পের জন্যই বেঁচে যায়, কারণ দেখা যায় আয়রাকে আরেকটু হলেই কোরাসের সদস্যরা ছিঁড়ে ফেলতো। মিউজিশিয়ানদের পরাজয়ের পর ওকারুন, আয়রা আর টার্বো গ্র্যানি আবারও ক্লাসরুমে ফিরে আসে, যেখানে তাদের আটকে রাখা ইলিউশন ভেঙে যায়। ওকারুন আয়রাকে জিজ্ঞেস করে সে ঠিক আছে কিনা এবং তাকে সাহায্য করার জন্য ধন্যবাদ জানায়। আয়রা সাধারণত এমন সময়ে মিষ্টি ভঙ্গিতে উত্তর দেয়, যেটা সে এবারও দিতে চাইছিল, কিন্তু সে কোনো এক কারণে এক মুহূর্তের জন্য চুপ হয়ে যায়। তবে যখন টার্বো গ্র্যানি তাদের সাফল্যের কৃতিত্ব নিজের বলে দাবি করে, টার্বো গ্র্যানির দিকে তাকিয়ে আয়রা নিজের বিরক্তি প্রকাশ করে। তবে এখানে ওকারুন টার্বো গ্র্যানিকে তার লড়াইয়ে উন্নতি করতে সাহায্য করার জন্য ধন্যবাদ জানায়, কিন্তু টার্বো গ্র্যানি বলে তার আসল শক্তির তুলনায় এটা কানের ময়লার সমান। এর রেফারেন্স কিন্তু আমি দেইনি, টার্বো গ্র্যানি দিয়েছিল। যাই হোক, এরপর আয়রা জানতে চায় এই মিউজিশিয়ানরা আসলে কারা ছিল, যার জবাবে টার্বো গ্র্যানি জানায় যে এই মিউজিশিয়ানরা ছিল টালপা, যা হলো ক্লাসরুমের মিউজিক পোর্ট্রেটের ভয়ের প্রতিফলন, যারা দুইটাই এখানে পিয়ানো বাজালে বেরিয়ে আসে এবং ভবিষ্যতে আবারও এই সময়ে পিয়ানো বাজালে তারা আবারও হাজির হবে। সে আরো জানায় যদি তারা ইলিউশনের মধ্যে মারা যেত তাহলে তারা বাস্তবেও মারা যেত। স্কুলের এই অদ্ভুত বিষয়গুলো সম্পর্কে টার্বো গ্র্যানির এত জ্ঞান দেখে
আয়রা সন্দেহ প্রকাশ করে এবং জিজ্ঞেস করে যে টার্বো গ্র্যানি কোনো ষড়যন্ত্র করার চিন্তা করছে কিনা, যার জবাবে টার্বো গ্র্যানি মজা করে বলে সে সবসময় ভাবে কিভাবে তাদের মেরে ফেলা যায়। এখানে একটা গন্ডগোল হয়ে যায় যখন পিয়ানো থেকে নামার সময় টার্বো গ্র্যানি ভুল করে একটি কিতে পা রাখে এবং মিউজিশিয়ানরা আবারও সামন হয়ে যায়, যা দেখে সবাই বিরক্ত হয় কারণ আবারও তাদের সেই মিউজিশিয়ানদের মুখোমুখি হতে হবে, যদিও দ্বিতীয়বারের ফাইটটা এখানে দেখানো হয় না। মোমোদের বাড়িতে মানজিরো জিজিকে জানায় যে সে ইভিল আইয়ের জন্য আরেকটি এক্সোরসিজম করার সিদ্ধান্ত নিয়েছে কারণ সে মনে করে এটাই সবচেয়ে নিরাপদ উপায় যাতে ইভিল আই আর কারো ক্ষতি করতে না পারে। মানজিরো ভয় পাচ্ছিল ইভিল আই হয়তো কাউকে মেরে ফেলতে পারে এবং জিজিকে জিজ্ঞেস করে যে সে সত্যি এমনটা চায় কিনা যে ইভিল আই একদিন তার হাত দিয়েই মোমো বা সেইকোকে মেরে ফেলুক। জিজি তার কোনো জবাব দিতে পারে না, যার পর মানজিরো আরো বলে জিজি এই অবস্থাতে তার বাবা মার সাথেও থাকতে পারবে না কারণ স্বাভাবিকভাবেই ইভিল আই তার বাবা মাকে হত্যা করার চেষ্টা করবে। যার পর মানজিরো জানায় সে ইতিমধ্যেই হায়াশি টিমকে ডাক দিয়েছে এবং এক্সোরসিজম হবে পরের দিন। মোমো এখানে আপত্তি জানায় এবং সেইকোর থেকে সমর্থন দাবি করে, কিন্তু সেইকো এখানে কোনো উত্তরই দেয় না। জিজি যখন ইভিল আইকে বাঁচাতে না পারার জন্য মন খারাপ করছিল তখন বাইরে থেকে ওকারুন চিৎকার করে তাকে ডাকতে থাকে আর সবাই বাইরে একত্রিত হলে মোমো ওকারুন আর আয়রাকে একসাথে দেখে জানতে চায় যে তারা এত রাতে কোথায় ছিল, কিন্তু ওকারুন তার উত্তর না দিয়ে আয়রাকে বলে সে যেন ঠান্ডা পানি প্রস্তুত রাখে। যদিও অ্যানিমেতে ঠান্ডা পানি কথাটা বলা হয়নি, শুধু বলা হয়েছিল পানি নিয়ে তৈরি থাকতে, তবুও স্বাভাবিকভাবে এটা ঠান্ডা পানি ছিল এটা আমরা জানি। যাই হোক, এরপর ওকারুন সবাইকে বলে এই বিষয়ে হস্তক্ষেপ না করতে এবং ইভিল আইকে সরাসরি চ্যালেঞ্জ করার ইচ্ছা প্রকাশ করে। মোমো তাকে সতর্ক করে দেয় যে সে যদি এটা না থামায় তাহলে মোমো তার উপর অনেক রেগে যাবে। তবে তখন ওকারুন প্রকাশ করে যে সে কতটা রেগে গিয়েছিল যখন ইভিল আই মোমোকে প্রায় হত্যাই করে ফেলেছিল। সে বলে সে এতদিন ভেবেছিল কোনো না কোনো ভাবে সব ঠিক হয়ে যাবে এবং তারা ইভিল আইয়ের সঙ্গে থাকতে পারবে, কিন্তু ইভিল আই আসলেই খুবই বিপজ্জনক। সে আরো বলে এই ভয়ঙ্কর ইয়োকাইকে মেনে নেওয়ার সবার ইচ্ছা একদিকে পাগলামি, তবে অন্যদিকে তার কাছে প্রশংসনীয় লেগেছে। শেষে সে স্বীকার করে যে সে নিজের দুর্বলতায় হতাশ এবং জিজিকে প্রমিস করে যে ইভিল আইকে রক্ষা করার জিজির ইচ্ছাকে সে সম্মান করবে। মানজিরো হস্তক্ষেপ করতে আসলে সেইকো তাকে থামিয়ে দেয় কারণ সে ওকারুনের কণ্ঠে দৃঢ়তা অনুভব করছিল। এরপর আয়রা ঠান্ডা পানি ছিটিয়ে দেওয়ার আগেই জিজি ওকারুনকে জানায় যে সে তাকে ইভিল আইকে নিয়ে বিশ্বাস করে আর ইভিল আই মুক্ত হওয়ার সঙ্গে সঙ্গেই ওকারুন তার টার্বো গ্র্যানি ফর্মে এসে ঝাঁপিয়ে পড়ে এবং ইয়োকাইটির সাথে সংঘর্ষে লিপ্ত হয়। আর এখানে এই এপিসোডটি শেষ হয়ে যায়। তো বন্ধুরা, এই ছিল ড্যান্ডা ড্যান্স সিজন 2 এপিসোড 8 এর এক্সপ্লেনেশন। আশা করি আপনাদের ভালো লেগেছে, আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওকে লাইক করে শেয়ার করে দিন, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দিন যাতে নতুন কোনো ভিডিও মিস না হয়, কারণ আমরা প্রত্যেক সপ্তাহেই কমপক্ষে 2 থেকে 3টি ভিডিও আনবো। তাই অবশ্যই সাথে থাকুন অ্যানিমে আনলকডের, আর কমেন্টে অবশ্যই জানাবেন ভিডিওটি কেমন লাগলো এবং আপনার ফেভারিট অ্যানিমে কোনটা। তো আজ এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিওতে।